and welcome to Talanta Biology class. আজকে আমরা যে টপিকটা ডিসকাস করব সেটা হচ্ছে the GERL system. এটা cell the basic unit of life class 11 এর সিলেবাসে একটা খুব ইম্পর্টেন্ট টপিক and let's begin. Okay. So GERL system basically আমাদের তিনটে খুব ইম্পর্টেন্ট অর্গানেল দিয়ে তৈরি। অলরেডি আমরা এখানে তাদের একটা অ্যাব্রিভিয়েশন দেখতে পাচ্ছি। G stands for Golgi, ER stands for the endoplasmic reticulum, and L stands for lysosome. এবার কেন আমরা এদের তিনজনকে একসঙ্গে ক্লাব করলাম, কেন একটা কন্টিনিউয়াস সিস্টেম এদেরকে বানানো হলো? তার কারণ হচ্ছে এই তিনটে অর্গানেল মিলে আমাদের সেলের মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট ফাংশন প্লে করবে, সেটা হচ্ছে ইন্ট্রাসেলুলার ট্রান্সপোর্ট। আমরা সেটাই বুঝবো আজকের ভিডিওতে। তো এইটা যদি আমাদের নিউক্লিয়াস, আমরা দেখি যে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম গুলো হয় সেগুলো নিউক্লিয়ার মেমব্রেনের সাথে কনস্ট্যান্ট থাকে এবং এরকম একটা নেটওয়ার্ক অফ সিস্টার্নি তৈরি করে রাখে। যেহেতু রাফ, সেই জন্য সারফেসে থাকবে প্রচুর রাইবোজোমস, ওকে। এরপরে থাকছে আমাদের গলগি, এবং ফাইনালি আমাদের লাইসোজোমস। ওকে, কি হয় ব্যাপারটা? আমাদের নিউক্লিয়াসের মধ্যে অ্যাকচুয়ালি ডিএনএ থাকে, সেই ডিএনএ থেকে তৈরি হয় আরএনএ, এবং এই আরএনএ থেকেই আমাদের প্রোটিন তৈরি করার কথা, রাইট? কিন্তু নিউক্লিয়াস এই আরএনএ গুলো থেকে প্রোটিন তৈরি করতে পারে না। নিউক্লিয়াস কি করে? এই আরএনএ গুলোকে ট্রান্সপোর্ট করে দেয় ইনটু দ্য সাইটোপ্লাজম, স্পেসিফিক্যালি টু দ্য রাইবোজোমস। এই রাইবোজোম গুলো আমাদেরকে তৈরি করে দেয় একটা পলিপেপটাইড চেন। প্লিজ পে অ্যাটেনশন, আমি কিন্তু এখানে প্রোটিন বলিনি, আমি বললাম পলিপেপটাইড চেন। কেন? আমরা জানি যে একটা প্রোটিন বেসিক্যালি তৈরি হয় অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড এভাবে পাশাপাশি বসে নিজেদের মধ্যে বন্ড তৈরি করে, রাইট? এই যে চেনটাকে আমরা একটা পলিপেপটাইড চেন বলি। যদি বায়োমলিকিউলস চ্যাপ্টারটা পড়ে থাকা হয় অলরেডি, তাহলে তোমরা বুঝতে পারবে ব্যাপারগুলো। যদি না হয়ে থাকে তাহলে অবভিয়াসলি যখন পড়বে তখন ইউ উইল গেট দ্য পয়েন্ট। কিন্তু এই অবস্থায় এই জিনিসটাকে একটা প্রোটিন বলা চলে না, কারণ এই অবস্থায় এই জিনিসটা কোনো রকম ফাংশন করতে পারবে না। শুধুমাত্র পেপটাইড বন্ডস থাকলে হয় না, এই লম্বা চেনটাকে আরো অনেক রকম বন্ডস তৈরি করতে হবে, একটা 3D স্ট্রাকচার তৈরি করতে হবে, যেটা ইভেন্চুয়ালি সমস্ত ফাংশন করার জন্য কেপেবল হবে। এবং সেই স্ট্রাকচারটা যখন তৈরি করতে পারছে তখন সেটাকে আমরা বলছি একটা প্রোটিন। এবং এই লিনিয়ার চেন, এই পলিপেপটাইড চেন থেকে এই প্রোটিনের এই ফর্মটা অটেইন করার যে প্রসেসটা, সেটাকে বলা হয় প্রোটিন ফোল্ডিং।
অ্যান্ড কোয়াইট লিটারালি সো, আমি কিন্তু অ্যাকচুয়ালি এই লম্বা চেনটাকে ফোল্ডই করছি। ওকে, এবার এই যে ঘটনাটা প্রোটিন ফোল্ডিং এর, সেটা কিন্তু রাইবোজোম করতে পারে না। রাইবোজোম কি করে, এই চেনটাকে পাঠিয়ে দেয় ইনটু দ্য এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে দিস চেন গেটস কনভার্টেড ইনটু প্রোটিন। এবার এই প্রোটিনটা ইজ নট কমপ্লিট ইয়েট, কারণ একটা প্রোটিনের ফাংশন করার জন্য আরো অনেক রকমের কনজুগেটস লাগে। কারুর কোনো সুগার মলিকিউলস লাগে, কারুর কোনো লিপিড মলিকিউলস লাগে, কারুর সঙ্গে অন্য কোনো রকম নন মেটালিক বা মেটালিক কম্পোনেন্টস লাগে। সেইগুলো অ্যাটাচ না করা অবধি কিন্তু ওরা ফাংশন করতে পারবে না, এবং সেই কাজটা কিন্তু ইআর করতে পারে না। সেটা করার জন্য ইআরকে এই প্রোটিনটাকে পাঠিয়ে দিতে হবে টু গলগি। কিভাবে পাঠাবে? টু ট্রান্সপোর্ট। ইআর একটা এরকম ভেসিকল তৈরি করবে যার মধ্যে প্রোটিনটাকে রাখবে। এই ভেসিকলটা জাস্ট আ সেকেন্ড, তো এই যে ভেসিকলটা, এই ভেসিকলটা কন্টেনিং দ্য প্রোটিনস কামস অ্যান্ড ফিউজেস উইথ দ্য গলগি। দিয়ে এই প্রোটিনটাকে রিলিজ করে দেয় গলগির চেম্বারের মধ্যে। গলগি কি করবে? গলগি এর সাথে অ্যাডিশন করে দেবে সুগার মলিকিউলস। প্রোটিনের সাথে সুগার মলিকিউলস এর অ্যাডিশনের প্রসেসটাকে বলা হয় গ্লাইকোসাইলেশন। ওকে, এই গ্লাইকোসাইলেশনের ঘটনাটা ঘটে উইদিন দ্য গলগি। এই গ্লাইকোসাইলেশনটার যেমন ইম্প্যাক্ট রয়েছে একটা প্রোটিনকে ফাংশনাল বানানোতে, তেমনই ইম্প্যাক্ট রয়েছে একটা প্রোটিনকে ট্যাগ করাতে, যাতে সেই প্রোটিনটাকে তার নিজস্ব ডেস্টিনেশনে পৌঁছে দেওয়া যায়। ফর এক্সাম্পল, এই যে প্রোটিনটা আমার কাছে রয়েছে, এই প্রোটিনটার কাজ হতে পারে ইআরএ, এই প্রোটিনটার কাজ হতে পারে মাইটোকন্ড্রিয়াতে, এই প্রোটিনটার কাজ হতে পারে লাইসোজোম। তো গলগি কি করবে? এই প্রোটিনটাকে প্যাকেজ করে দেবে একটা ভেসিকলে, যাতে ওর নিজস্ব ট্যাগ অনুযায়ী, যে সুগার ট্যাগটা ওকে অ্যাটাচ করে দেওয়া হয়েছে, সেই ট্যাগ অনুযায়ী ও নিজের ডেস্টিনেশনে পৌঁছে যেতে পারে। যদি ওর ইআরএ পৌঁছানোর হয়, তাহলে গলগি কি করবে? এখান থেকে একটা ভেসিকল এরকম বার করবে, প্রোটিনটা রাখা থাকবে, সেই ভেসিকলটা এসে ইআর এর সাথে ফিউজ করে দেবে, দিয়ে ইআরএ প্রোটিনটা চলে আসবে। অথবা যদি এটা অন্য কোথাও পাঠানো হয়, তাহলে গলগি ভেসিকলের থ্রু দিয়েই নিজের বিভিন্ন কম্পোনেন্টস এর মধ্যে ওকে পাঠিয়ে দেবে। আলটিমেটলি লাস্ট চেম্বারটা এসে আবার একটা ভেসিকল তৈরি হবে, যার মধ্যে এই প্রোটিনটা থাকবে, এবং এই ভেসিকলটা অ্যাকচুয়ালি যে কোনো জায়গায় চলে যেতে পারে অ্যাকর্ডিং টু ইটস ডেস্টিনেশন। সেটা প্লাজমা মেমব্রেনে চলে যেতে পারে, প্লাজমা মেমব্রেনের বাইরেও চলে যেতে পারে, মাইটোকন্ড্রিয়া যেতে পারে, ক্লোরোপ্লাস্টে যেতে পারে, যেখানে খুশি যেতে পারে। নাও লাইসোজোমের কাজটা কি? লাইসোজোমের যে এনজাইমগুলো, সেগুলোও কিন্তু তৈরি হয় এই প্রোটিন হিসেবেই।
এবং তার মানে আমার লাইসোজোমও তৈরি হয় এরকমই একটা ভেসিকল হিসেবে, যার মধ্যে প্রোটিনটা হচ্ছে এইরকমই একটা অ্যাসিড হাইড্রোলেজ, যেটা আমার লাইসোজোমে লাগবে ফাংশন করতে। এবং ঠিক তাই এইরকমই একটা প্রাইমারি ভেসিকল হিসেবে আমার লাইসোজোম প্রথমে তৈরি হয়। এই প্রাইমারি ভেসিকলটার সঙ্গে এসে যখন কোনো রকম এন্ডোজোম বা ফ্যাগোজোম বা পাইনোজোম, এরা কারা? এরা হচ্ছে এমন ভেসিকল যারা সেলের বাইরে থেকে কোনো রকম জিনিসপত্র নিয়ে আসছে, বা কোনো অটোফ্যাগোজোম মানে এমন কোনো ভেসিকল যেটা সেলের নিজস্ব কোনো অর্গানেল বা সেলের নিজস্ব সাইটোপ্লাজমিক কোনো কম্পোনেন্টকে ডাইজেস্ট করাতে চায়। এরকম কোনো ভেসিকল এসে যখন এই প্রাইমারি ভেসিকলটার সঙ্গে ফিউজ করবে, তখন তৈরি হবে আমার ক্লাসিক্যাল লাইসোজোম। এবং এই লাইসোজোম গুলো যদি কোনো রকম বাজে কম্পোনেন্ট হয় সেগুলোকে ভেঙে ফেলবে। যদি এমন কোনো কম্পোনেন্ট হয় যেটার ডাইজেশন দরকার, সেটাকে ডাইজেস্ট করিয়ে তার নিউট্রিয়েন্ট গুলোকে সেলে পাঠিয়ে দেবে। বা যদি কোনো ওয়েস্ট প্রোডাক্ট হয় সেটাকে সেলের বাইরে বার করে দেবে। তাহলে এইভাবে এই তিনটে অর্গানেল মিলে একটা ইন্ট্রাসেলুলার নেটওয়ার্ক তৈরি করে রাখে। এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলাম একটা ডাবল মেমব্রেনড অর্গানেল, গলগি একটা সিঙ্গেল মেমব্রেনড অর্গানেল, এবং লাইসোজোম একটা সিঙ্গেল মেমব্রেনড অর্গানেল। এই তিনখানা মেমব্রেনাস সিস্টেম মিলে যখন একসঙ্গে এইভাবে কাজ করছে ইন্ট্রাসেলুলার ট্রান্সপোর্টে, তখন আমরা এই গোটা সিস্টেমটাকে যেমন জিআরএল সিস্টেম বলছি, তেমন এন্ডোমেমব্রেন সিস্টেমও বলতে পারি। ওকে, দিস ইজ হোয়াট হ্যাপেন্স। আশা করি এই জিনিসটা ক্লিয়ার করতে পেরেছি, কারণ অবভিয়াসলি তোমরা গলগি, ইয়ার, লাইসোজোমের স্ট্রাকচার, তাদের ফরমেশন, তাদের ফাংশন সবকিছুই পেয়ে যাবে। বাট যেটা পাবে না সেটা হচ্ছে এই ইন্টারলিঙ্কিংটা। অবভিয়াসলি এটাও বইতেই আছে, বিকজ আমিও বই থেকেই পড়েছি, বাট ইট উড টেক টাইম জিনিসটাকে অর্গানাইজ করতে। ইট উড টেক আ লট অফ এফর্ট। চেষ্টা করলাম তোমাদের সেই এফর্টটাকে একটু কম করে দেওয়ার। যদি ভালো লেগে থাকে ভিডিওটা, তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। থ্যাংক ইউ।